বর্তমানে আমাদের এটা দ্বিধা দেখা দিচ্ছে কবে নির্বাচন হবে। আসলে নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেকের চাওয়া ছিল যে আপনি সরকারে থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক, সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক, পিএসসি সংস্কার হোক, বিশ্ববিদ্যালয় সংস্কার হোক। আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক। এটি কি মানে এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা, যে জনগণ এটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন স্যার, অনুষ্ঠান আগে বলছিলেন যে আমি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে, আমি দেখছিলাম যে লোকে কি বলে, লোকের মধ্যে একটা বড় অংশ এটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন, নিলেন না কেন, থাকলেন না কেন, এরকম একটা প্রশ্ন। আচ্ছা, এখনকার যে সরকার এটা হচ্ছে আপদকালীন সরকার, আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি, তাই না? এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার খ্যাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে। আপনি যদি বলেন যে আনন্দবাজার সঙ্গে কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে, না আমি বলা যাবে না আমি বলি নাই, আমি বলছি যারা এই আহ্বান জানাচ্ছে তারা হয়তো ভাবতেছে আয়ত্তের বাইরে, কারণ বাজারে আমি বলছি আর কি, এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে, শুধু নোবেল পুরস্কার তো নয়, তিনি ম্যাগসেসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল, প্রেসিডেন্ট মেডাল, স্টার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে। রাইট। তো এইরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন। এখন তিনি যখন প্রধান উপদেষ্টা, আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন, তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন, এটা তার এখতিয়ার, তাই না? তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করেছেন তাদের নিয়েছেন, তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না। অ্যাজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে, সেটা বড় ব্যাপার নয়। তবে জাতির সেবা করার পর এই যে আপনি ডয়েশে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, তার আগের কথা বাদ দিলাম, প্রথম আলোতে কাজ করেছেন, সরকারি চাকরি ছেড়েছেন আপনি, এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন। আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ, যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে। আমাদের শিক্ষা দীক্ষার যে কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না, পলিটিক্যাল ইকোনমির অনুবাদ করতে পারে না, পলিটিক্যাল ইকোনমি অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি, তাতে বোঝা যায় সে নিজে যে আসলে দেউলিয়া, এটাই প্রমাণ করে। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া, কারণ সবাই দেখে অনুবাদ করে। তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র, আমি তিনটা শব্দ, সস্তার তিন অবস্থা বলে না, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র। আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র, কারণ সর্বজন শব্দটা তার প্রিয়। তা আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল। আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে, আপনি উপদেষ্টা হলেন কি হলেন না বড় ব্যাপার নয়, আপনি আমাকে বলেন, আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্যুত হয়েছি সেখানে সংশোধন করে দেন, সেটা করব। উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। দেশে ভবিষ্যতে নির্বাচন হবে, আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে, এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার, আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্ত করতে পারে অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব করতে পারে। বর্তমানে আমাদের এটা দ্বিধা দেখা দিচ্ছে কবে নির্বাচন হবে। আসলে নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণঅভ্যুত্থানই তাদের ম্যান্ডেট, তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে, সেটা আপনিও বলছিলেন। এবং প্রয়োজনে না, এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে। সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে? এবং জিজ্ঞেস করলে তারা খুব ক্ষেপে যায় স্যার, তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য, তাহলে তো বিএনপিকে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন, এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার। তারা এই সংস্কারে না না, আমি এই সমস্ত অনির্ধারিত কথা দিয়ে মন্তব্য করব না। আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে। পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, এর আগে নেদারল্যান্ডসে হয়েছে, এরপরে ফ্রান্সে হয়েছে, রাশিয়ায় হয়েছে, চীনে হয়েছে, আর ছোটগুলো বাদ দিচ্ছি আমি। এইগুলিতে হচ্ছে কি, যেমন রাশিয়ার উদাহরণটাই দেন, যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব, তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল। যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 1917 সালের ফেব্রুয়ারি মাসে, তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেনস্কি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে। 8 মাসের মধ্যে অক্টোবর মাসে, রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লব হয়ে যারা ক্ষমতা গ্রহণ করে, তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল?
তখন রাশিয়া, এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি, সোভিয়েত মানে হচ্ছে পরিষদ। কি সোভিয়েত ছিল? সোভিয়েত অফ ওয়ার্কার্স অ্যান্ড সোলজার্স ডেপুটিস, শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি। বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব। যদি তাদের নিজেদের, যেমন ইরানিরা যখন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে, বর্তমান সরকার সেরকম করেনি। এখন তারা যে ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য, আমি আগেই বলেছি শূন্যতা পূরণের সরকার এটা। কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে হতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয়। পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতেই। 1972 কি হয়েছিল বাংলাদেশে? প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স, অর্ডার, তাই না? আগের ল গুলো চালু থাকবে। এটা ব্রিটিশ আমলের ল গুলো এইভাবেই চালু আছে আমাদের এখানে। তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই, সংবিধানকেও বাতিল করে না। শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন, 3টা নির্বাচনে ছিল ভুয়া নির্বাচন, সুতরাং সেই নির্বাচনগুলো ছিল অবৈধ। সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত, আমি দুটো কথা বলে শেষ করি। সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা, এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে, সেটা হতে পারে ভারতের সাথে, সেটা হতে পারে আমেরিকার সাথে, সেটা হতে পারে চীনের সাথে, সেই সবগুলো বাতিল করার এখতিয়ার বর্তমান সরকারের আছে। যুক্তি কি? হাসিনার আমলে 3টা সরকারই অবৈধ ছিল, এমনকি 2009 সনের নির্বাচন বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। 14, 18, 24 নির্বাচন তো স্পষ্টতই অবৈধ। কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না, মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফেথ অ্যাকমপ্লিশড অ্যাক্ট। কিন্তু যেগুলো আছে সেই টাকা ফেরত আনা উচিত। যদি আপনি এটা না পারেন, জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন, অন্তত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে, তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে। যদি অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে, এটা হচ্ছে এর প্রধান দুর্বলতা। আপনি সংবিধান নিয়ে বলছেন তার কর্তৃত্ব আছে কিনা? সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায়। এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায়, এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে। যেমন আইয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল 1962 সনে, তারা 56 সনের সংবিধানকে বাতিল করেছিল। তখন বিশ্বের বড় বড় হান্স ক্যালসেন প্রভৃতি বড় বড় পণ্ডিতদের ধরে এনে বলেছিলেন যদি আইয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ। আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে এটা বৈধ হয়ে যাবে। মানে বৈধতার দুটো পথ আছে, একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হলো না বাচক। কেউ যদি না বলে, অর্থাৎ ডবল না হলে হ্যাঁ হয়ে যায়, এই আর কি। আপনি এটা আইন করলেন, কেউ এটাকে না বললো না, এটা আইন হয়ে যাবে। স্যার, আমাদের আসলে নির্ধারিত সময় শেষ, কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই আপনাকে আরেকটু বেশি শুনতে চান, আমরা স্যার আপনার আর 1-2 মিনিট একটু নিব স্যার। সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসেছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল, প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে, সেগুলির পৃষ্ঠতত্ত্ব, এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লো কেন? মানে কি অ্যাজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো, শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন, বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মতো একটা সংবিধান থাকতো, সেইটিকে শেখ হাসিনা কে একনায়কতন্ত্র হওয়ার পথে বাধা থাকতো। সংবিধানটার উপরে আইসা পড়লো কেন এই, মানে এই লাইটটা? আচ্ছা, সংবিধানটার উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ। মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে? জ্বর পট্টি দেয়। এটা হলো বাইরের থেকে, এটা হলো এটা কিন্তু বলে কি, এটা হলো হাতুড়ি চিকিৎসার মতো, অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা। তবু আমি যেটা অমূলক নয়, আসল কথা বলি। অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। মানে প্রত্যেকে তো একটা মত আছে, বুঝতে পারছেন না? বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে, সকলেই মাস্টার। এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি, কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে। যদি ইতিহাস থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করি, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন? দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি, প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন। যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি, কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন, 1954 থেকে 1975 পর্যন্ত। কিভাবে চালিয়েছেন? এটা একটা ল এন্ড অর্ডার অপারেশন, যুদ্ধ কিন্তু করে নাই। অর্থাৎ সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার, আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার, কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি। এমনকি 1966 সনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সেটাতে আছে 20 নম্বরে যে কেউ
আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না। আমেরিকা বললেন না আমরা এটা পরিচালনা করবো, এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই। 1990-91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল, তারপরে তারা 7-8টা রিজার্ভ ক্লজ দিয়ে ওটা রেটিফাই করেছে, মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায়। আমি বলছি এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে কি আমেরিকায়? কংগ্রেস। আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায়, ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করা যায়। এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে, প্রেসিডেন্টের অধীনে থাকলেও হবে। উদাহরণ দিয়ে বলি, শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে, তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল। তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে, তিনি 2 দিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন। তারপরে তিনি যে শাসন চালালেন, তারপরে তিনি 1975-এ এসে তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন। আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে, শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে? না স্যার, আসলে কি খুব না স্যার, আসলে কি তাতে কোনো পার্থক্য হয়? না স্যার, হয় না। আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার, শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈর্যও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান, কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন? শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন? মানে সংবিধানে যা আমি সেটাই বলছি, সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ, ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি। আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল। সিভিল সোসাইটি কাকে বলে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন, তোষামতকারী হন, তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবেই। বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, আমাদের ধরেন ডাক্তারদের 2টা সংগঠন হয়ে গেল, একটা হলো ড্যাব, একটা স্বাধীনতা চিকিৎসা পরিষদ। আপনি উদাহরণ দিয়ে বলছি, সাংবাদিক সমিতিগুলি বিভক্ত হয়ে গেল, আপনি নিজে দেখেন না এগুলো? আচ্ছা, টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো, সেগুলো কি ভূমিকা পালন করলো? আপনাকে আপনার টেলিভিশনের মালিক, একদা মালিক, কি করে আপনাকে স্টুপিড বললো? এটা কি সম্ভব? প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে না, আমি মনে করি না না, অ্যাপারেন্টলি আপনাকেই বলেছে। আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন? তার মানে আপনি স্টুপিডই। আর না, আপনাকে এটা বলার দুঃসাহস হলো কিভাবে? কারণ দুঃসাহসটা হইলো হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত 5 বছর 7 বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিলই। না না, বাড়ার কারণ আছে। আমি এখনই বলি, দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো, এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড, এটা কমপক্ষে বলছি 6-7 স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয়। রাইট। আজকে শুনলাম উগান্ডার সেন্ট্রাল ব্যাংকও হ্যাকিং হয়েছে। তার মানে এত দুর্বল দেশে এটা হয় আমাদের, কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না। ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন, তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন। তো শেখ মুজিবের আমলে যা হয়েছে, কথাটা খেয়াল করেন, তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে? আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট এজ এ ট্র্যাজেডি, দেন এজ এ ফার্স। হাসিনাটা তো ফার্স হলো এই জন্য তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না, তিনি তো পালিয়ে গেলেন। হ্যাঁ স্যার, এইটা খালি শেষ কথা বলি স্যার, একদা স্যার আপনি এই ভূখণ্ডে, আমি এখন যে দেশে আছি সেখানে অনেকদিন কাটাইছেন স্যার, আপনি এখানে পড়ালেখা করছেন, পড়ছেন, এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে, কিন্তু বাংলাদেশে এটা কেন হয়েছে? এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার নানা। আরে ভাই, আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা, বুঝতে পারছেন না? তারপরে বিপুল পরিমাণ টাকা, বছরে 17 বিলিয়ন করে চলে গেছে। যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয়, তাহলে এটা কি করে সম্ভব? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল কোথাও বলেছেন, আমি পত্রিকা আজকে দেখলাম, যে এই টাকাটা যদি ফেরত নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কিসের বিকল্প সরকার হয়েছে। এটা খুব না, এটা ভালো কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা করতে হবে। আমার কথা হচ্ছে কি, দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন। মানে গ্রাফিক ভাষায় দেবপ্রিয় বলেছেন যে আমাদের 2টো কিডনি নষ্ট করে ফেলেছে। একটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল সিস্টেম, আর একটা দেশের এনার্জি সিস্টেম। আসলে তো এই অপরাধ তো অমার্জনীয়, অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন। রাইট, আশ্চর্য ব্যাপার। এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার, কন্টিনিউটি দরকার, এবং তাই না? এবং এই জিনিস অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায় মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে। তোষামধ্যে কি প্রকারে যায়? বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর ডক্টর আতিউর রহমান, তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন। সত্যি নাকি স্যার? 180টা 180টা বই লিখেছেন তিনি। তারপরে গত 3 বছরে লিখেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ হারানোর পর একা 21টা না 23টা বই লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস প্রফেসর হওয়া উপলক্ষে তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর আখতারুজ্জামান বা তারপরে কে যেন হয়েছিল, মাকসুদ কামাল, তার কাছে উপহার দিতে গেছে।
স্যার